আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো সাবুদানা দিয়ে খুবই মজাদার একটা পুডিংয়ের রেসিপি। পুডিংটা যে শুধু দেখতে আকর্ষণীয় সেটা কিন্তু না, খেতেও কিন্তু হয়েছিল বেশ মজার। চলুন তাহলে এই মজাদার পুডিংয়ের পুরো প্রস্তুত প্রণালী দেখে আসি। প্রথমে পুডিংয়ের জন্য দুধটাকে আমি রেডি করে নিচ্ছি। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি হাফ কেজি পরিমাণ গরুর দুধ দিয়ে দিলাম। দুধটাকে দ্রুত ঘন করার জন্য দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। চাইলে আপনারা গরুর দুধটাকে বেশি পরিমাণে নিয়ে সেটাকে জাল করেও ঘন করে ব্যবহার করতে পারেন। তবে গুঁড়া দুধ দিলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যায় এবং কাজটাও সহজ হয়ে যায়। মিষ্টির জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা কিন্তু যার যার টেস্টের উপর নির্ভর করে, যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুপাতে কম বেশি করে অ্যাডজাস্ট করে দিবেন। চিমটি পরিমাণ লবণ দিয়ে আবারও খুব ভালো করে জাল করে নিচ্ছি। চিনিটা দেওয়ার পর দুধটা কিন্তু আবারও কিছুটা পাতলা হয়ে যাবে, তাই আরও কিছুক্ষণ এভাবে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে কিন্তু ঘন করে নিতে হবে। দুধটা যত ঘন হবে পুডিংটা খেতে কিন্তু ততই মজা হবে। দেখতেই পাচ্ছেন আমি বেশ কিছুক্ষণ জাল করে দুধটাকে কিন্তু অলরেডি অনেকটা কমিয়ে নিয়েছি। এখন দুধটা ঠান্ডা করার জন্য চুলা থেকে নামিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এদিক থেকে চুলায় আবারও একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এই ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ পরিমাণ সাবুদানা। এই সাবুদানাটা আমি 10 মিনিট আগে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার ফলে সাবুদানা কিন্তু দ্রুত সেদ্ধ হয়ে যায়। এখন অনবরত নেড়ে চেড়ে সাবুদানাটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। যখন দেখবেন সাবুদানাটা একেবারে সেদ্ধ হয়ে সাদা সাদা হয়ে গিয়েছে সেই পর্যায়ে চুলাটাকে অফ করে দিয়ে একটা ছাঁকনির মধ্যে সাবুদানার পানি সহ ছেঁকে নিয়ে খুব ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এক সাইডে রেখে দিতে হবে। এতে করে সাবুদানাটা একটার গায়ের সঙ্গে একটা লেগে যাবে না। এখন তৈরি করে নিব পুডিংয়ের জন্য ক্যারামেল। যে পাত্রে আমি পুডিংটা বসাবো সেই পাত্রটাই সরাসরি আমি চুলায় বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ চিনি। ক্যারামেলের জন্য কিন্তু এর থেকে বেশি চিনি ব্যবহার করতে হবে না। তারপর এই চিনির মধ্যে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে জাস্ট জালটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি করে রেখে দিতে হবে। কিছুক্ষণ পর দেখবেন চিনিটা পুড়ে অলরেডি কিন্তু কালারটা চেঞ্জ হতে শুরু করবে। সেই পর্যায়ে বক্সটাকে এভাবে দুলিয়ে দুলিয়ে ক্যারামেলটা কিন্তু রেডি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর একটা কালার এসেছে। চুলা থেকে নামিয়ে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারি সাইডে সুন্দরভাবে সেট করে নিয়েছি। এখন ফাইনালি পুডিংয়ের জন্য 3টা রুম টেম্পারেচারের ডিম আমি ভেঙে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নিয়ে তারপরেই ব্যবহার করতে হবে। এখন একটা হুইক্সের সাহায্যে খুব ভালো করে এটাকে বিট করে নিচ্ছি। আমরা কিন্তু কেকে যতটা বেশি ডিমটা বিট করি পুডিংয়ের ক্ষেত্রে কিন্তু অত বেশি বিট করতে হয় না, জাস্ট ডিমটাকে ফেটিয়ে নিলেই কিন্তু হয়ে যায়। কিছুক্ষণ বিট করার পর দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। তার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সাবুদানা। খুব ভালোভাবে মিশানোর পর এখন দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণ ঘন করে নেওয়া গরুর দুধ। আমি একটু মেপে ব্যবহার করছি যাতে করে পুডিংটা পারফেক্ট হয়। 3টা ডিমের জন্য আমি কিন্তু এখানে 2 কাপ পরিমাণ গরুর দুধ ব্যবহার করেছি। এখন আবারও খুব ভালোভাবে বিট করে নিয়ে ঠান্ডা হয়ে যাওয়া ক্যারামেলের পাত্রে আমি ঢেলে নিচ্ছি। আর যেহেতু এর মধ্যে আমি সাবুদানাটা ব্যবহার করেছি তাই হুইক্স দিয়ে একটু ভালো করে আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে চারি সাইডে সাবুদানাটা খুব সুন্দরভাবে ছড়ানো থাকে। এখন এই পুডিংয়ের বাটির আমার যেহেতু ঢাকনা রয়েছে তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বয়েল করতে বসিয়ে দিব। আপনাদের যদি বাটির ঢাকনা না থাকে তাহলে যে কোনো ধরনের ফয়েল পেপার বা প্লেট দিয়ে ঢেকেও কিন্তু পুডিংটাকে ভাপিয়ে নিতে পারেন। পুডিংটাকে ভাপ দেওয়ার জন্য চুলায় আমি অলরেডি একটা পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করতে বসিয়ে দিয়েছি। একটা স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিয়েছি পুডিংয়ের বাটিটাকে বসানোর জন্য। আর পানিটা এমন হবে পুডিংয়ের বাটিটা বসানোর পর পুডিংয়ের বাটি যাতে 3 ভাগের 1 ভাগ পানির নিচে ডুবে থাকে। খুব ভালোভাবে বসিয়ে পুডিংয়ের বাটিটা যাতে খুব বেশি নড়াচড়া করতে না পারে তাই একটা ভারী জিনিস দিয়ে বাটির উপরে চাপা দিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে জালটাকে মিডিয়াম ফ্লেমে আমি 50 মিনিটের মতো ভাপ দিয়ে নিব।
যেহেতু পুডিংটা বেশ বড়ই হয়েছে তাই 50 মিনিটের মতো সময় কিন্তু লেগেই যাবে। ঠিক 50 মিনিট পর ঢাকনাটা তুলে আমি একটু চেক করে দেখে নিচ্ছি। পুডিংয়ের মাঝ বরাবর একটা কাঠি ঢুকিয়ে দিয়ে যদি দেখেন কাঠিটা একেবারে স্মুথ বের হয়েছে তাহলেই বুঝবেন পুডিংটা হয়ে গিয়েছে। চুলা থেকে পুডিংয়ের বাটিটা আমি নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছে। এখন একটা সাইডে রেখে দিচ্ছি ঘড়ি ধরে 30 মিনিটের মতো। মোটামুটি পুডিংটা ঠান্ডা করে নেওয়ার পরেই কিন্তু মোল্ড আউট করতে হয়। আমার হাতে সময় ছিল না, তা না হলে আমি ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করে আপনাদেরকে কেটেও শেয়ার করে দেখাতাম। সময়ের অভাবে গরম গরম থাকা অবস্থায় আমি এটাকে মোল্ড আউট করে আপনাদের কাছে শেয়ার করে দিলাম। আর এই পর্যায়ে আমি পুডিংটা কাটবো না, এটা কিন্তু ফ্রিজে রেখে তারপরে যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখনই কেটে এটাকে পরিবেশন করতে হবে। আর একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন পুডিংটা আসলে কতটা স্মুথ হয়েছে। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা সাবুদানার পুডিংয়ের রেসিপি। আশা করি আমার আজকের এই সহজ এবং মজাদার পুডিংয়ের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।